আসসালামু আলাইকুম প্রিয় দ্বাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম 2 থেকে মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায় হচ্ছে 4.1 এর উপর আজ আমি ওই যে উদাহরণ 3 এর অঙ্কটি সমাধান করব। এই প্রশ্নটি দেখো নিউ টেকনিক এই যে বই থেকে পাঠ্য বই থেকে নেওয়া হয়েছে। তাহলে চলো অঙ্কটি সমাধান করি। এখানে দেখো করণীয় বলছে অবিরত মজুত পদ্ধতিতে জাবেদা করার জন্য আমি শুধু অবিরত মজুদ পদ্ধতিটা লিখে রেখেছি। আর এখানে দেখো প্রতিষ্ঠানটার মালিক হচ্ছে জাহাঙ্গীর কোং, এর হিসাব বইতে জুলাই মাসের লেনদেন সমূহ। তাহলে দেখো জাবেদার গঠন হবে তারিখ, হিসাবের নাম, প্রতিদিন পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে প্রথমে আমরা দেখো 1 তারিখে কি বলছে, আগে সালটা আমরা লিখে নিব 2022, মাসটাও লিখে নিব 2022 জুলাই 1। প্রথমে আমরা লিখে নিব দেখো আবিদার নিকট থেকে পণ্য ক্রয়, আবিদার কাছ থেকে পণ্য ক্রয় করছে, তাহলে কত? 18,000 টাকা। এখানে সত্য দেওয়া আছে, এই সত্যটা এখানে কাজ হবে না, পরবর্তীতে পরিশোধ করলে কাজ হয়। তাহলে দেখো 18,000 টাকার পণ্য ক্রয় করছে। ক্রয় করলে মনে রাখবা আবিদার কাছ থেকে যেহেতু ক্রয় করছে নগদ উল্লেখ নেই, তারা এটা বাকিতে ক্রয় করছে। যদি নাম উল্লেখ থাকে, নগদ উল্লেখ না থাকে, তাহলে মনে রাখবে এটা বাকিতে ক্রয় করছে। তাহলে আমাদের যাবে হবে যেহেতু ক্রয় করছে, ক্রয় কখনো লিখতে পারবো না, মজুত পণ্য হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। আবিদা হয়েছে পাওনাদার, কারণ নগদ হয়েছে না, তো নাম উল্লেখ থাকলে এটা বাকিতে বোঝা। তাহলে আমরা এখানে লিখবো মজুত পণ্য হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট, যেহেতু বাকিতে নগদ উল্লেখ না থাকলে বাকি বোঝাবে। টাকাটা হবে কত? 18,000। এই যে ডেবিট দিক দিয়ে 18,000 হবে, ক্রেডিট দিক দিয়েও 18,000 হবে। তারপরে দেখো 7 তারিখ ক্রয় পরিবহন 2,000 টাকা প্রদান করা হলো। আমি যদি পণ্য ক্রয় করে একটা গাড়ি দিয়ে আনি, তাহলে অবশ্যই এই পরিবহন নামে একটা খরচ প্রদান করতে হবে, আর এটা নগদে করতে হবে। তাহলে এটা লেগে এটা যাবে হবে ক্রয় পরিবহনের জন্য মজুত পণ্য হিসাব ডেবিট করতে হবে আর নগদান হিসাব ক্রেডিট করতে হবে, কারণ নগদ টাকা চলে যেতেছে আর খরচ হইতেছে। খরচের জন্য মজুত পণ্য ডেবিট আর নগদ টাকা চলে যেতেছে, এই কারণে নগদ ক্রেডিট। টানটা দিয়ে দিবা, তোমরা ব্যাখ্যাটা অবশ্যই লিখে দিবা। তারিখ হচ্ছে 7। এখানে আমরা লিখবো মজুত পণ্য হিসাব ডেবিট। অবিরত পদ্ধতিতে করলে অবশ্যই মজুত পণ্য লিখতে হয়, মজুত কোনো খরচের নাম লেখা যায় না। মজুত পণ্য হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকাটা হবে দেখো 7 তারিখে টাকাটা হবে 2,000 টাকা। ডেবিট দিক দিয়ে 2,000 টাকা হবে, ক্রেডিট দিক দিয়ে 2,000 টাকা হবে। আশা করি তোমরা 7 তারিখটা বুঝতে পেরেছো। 8 তারিখে দেখো নিম্নমানের হওয়ায় আবিদাকে 3,000 টাকা পণ্য ফেরত দেওয়া হলো। আবিদার কাছ থেকে কিন্তু কিনলে ক্রয় করলে ফেরত দিলে এটা হয় ক্রয় ফেরত। মনে রাখবা ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত, আর বিক্রয় করলে এটা হয় বিক্রয় ফেরত। যেহেতু ফেরত দেওয়া হয়েছে নিম্নমান বলতে পণ্যটার মধ্যে ত্রুটি আছে, কোটি পণ্য 3,000 পণ্য, এই কারণে ফেরত দিলে মনে রাখবা পাওনাদার কমতাছে। পাওনাদার কমলে যেহেতু পাওনাদারের কাছ থেকে বাকিতে কিনছেন, তখন দায় বাইরে গেছেন। পাওনাদারে যদি আমি 3,000 টাকা দিয়ে দিই, তাহলে আমার 3,000 টাকা দায় কমবে। এই কারণে পাওনাদার মানে প্রদেয় হিসাব ডেবিট হবে আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হবে। ক্রয় ফেরত ক্রেডিট হয়। তারিখটা হবে 8 তারিখ। তাহলে এটা যাবে তো হবে প্রদেয় হিসাব ডেবিট, যেহেতু আমরা পাওনাদারে দিয়ে দিতেছি। প্রদেয় হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। আমাদের টাকাটা হবে দেখো 3,000 টাকা। এই যে এখানেও 3,000 টাকা, এখানেও 3,000 টাকা। তারপরে দেখো আশা করি তোমরা 8 তারিখ বুঝছো। তারপরে দেখো 9 তারিখে আবিদার প্রদেয় অর্থ পরিশোধ করা হলো। এই যে এখানে সত্য দেওয়া আছে, এই সত্যের ভিতরে যদি পড়ে তাহলে 3 বার জাবেদা করবো, 3টা এন্ট্রি হবে, আর সত্যের মধ্যে না পড়লে 2টা এন্ট্রি হবে। দেখি বলতে সত্য দিছে 30 তারিখের ভিতরে পরিশোধ করতে হবে, এটা বাধ্যতামূলক। আর 10 তারিখের ভিতরে পরিশোধ করলে 3% বাড়টা দিব। তাহলে দেখো এই 1 তারিখ থেকে শুরু হয়েছে, পরিশোধ করছে কত? 9 তারিখ, তার মানে 10 তারিখের ভিতরে পড়ে গেছে। 10 তারিখ ওভার হয়ে গেলে সত্যের মধ্যে পড়লো, নইলে
তাহলে 70 মধ্যে পড়ে গেছে গা, এই কারণে 3 বার জাবেদ হবে। দেখো জাবেদাগুলো আমরা করে নেই। 9 নম্বর দিয়া এটা প্রথম, যেহেতু পরিশোধ করতেছে, আমরা পরিশোধ করলে অবশ্যই কারে পরিশোধ করতেছি, আবিদাকে। আমার নগদ টাকা চলে যাচ্ছে, এই কারণে নগদ হিসাব ক্রেডিট। আর আবিদাকে যেহেতু পরিশোধ করতেছি পাওনাদারকে, মানে কোনো কিছু যদি বাকিতে ক্রয় করো, যেই লোকটার কাছে ক্রয় করো এই লোকের যদি পরিশোধ করো, তাহলে তোমার দায় কমবে, আর দায়ের জন্য প্রদ হিসাব ডেবিট হবে। মনে করো দায় কমলে দায় ডেবিট হয়, তাহলে এখানে লিখবো প্রদ হিসাব, প্রদ হিসাব ডেবিট। তারপরে নগদান হিসাব, নগদান হিসাব ক্রেডিট। আর বারটার জন্য মনে রাখবো, বারটার নামটা এখানে লেখা যাবে না, অবিরত পদ্ধতিতে বললে বারটা লেখা যায় না, এখানে লিখতে হবে মজুদ পণ্য হিসাব। বারটার নামটা দিতে হবে মজুদ পণ্য হিসাব, বারটাটাও ক্রেডিট হবে। বিক্রয়ের সাথে থাকলে বারটা ডেবিট হয়, ক্রয়ের সাথে থাকলে বারটাটা ক্রেডিট হয়, এটা তোমরা মুখস্থ রাখবা। এখন টাকাটা কিভাবে বসাবো দেখো, এখানে টোটাল আছে 18,000 টাকার পণ্য ক্রয় করছিলাম, কিন্তু আমরা এর ভিতরে কত ফেরত দিয়ে দিয়েছি 3,000, তাহলে 15,000 টাকার পণ্য আছে। 15,000 টাকারে প্রথমে আমরা 15,000 টাকায় পরিশোধ করতেছি, যে প্রদ হিসাবে করে 15,000 টাকা বসবে, প্রদের ঘরে 15,000 টাকা বসবে, আর নগদের ঘরে একটু কম বসবে, কারণ 3% বাড়টা আছে। তাহলে 15,000 ক্যালকুলেটারের মধ্যে 3% করে নিবা। দেখো এই যে আমরা লিখবো 15,000 গুণ 3 50% দিলে হয় 450। বাড়টা মজুদ পণ্যের ঘরে বসবো 450, 15,000 থেকে 450 গেলে গা আমাদের যে 15,000 কিউব 450, 450 চলে গেলে 14,550 হবে। এই যে এখানে বসবে 14,550। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি ফেরতটা না থাকতো তাহলে আমরা 18,000ই বসাতাম, এখানে 18,000 বসাইতাম, আর এখানে 18,000 উপর 3% দিয়া এখানে বারটা বসাইতাম, আর এই বাকিটা এখানে বসাইতাম। যেহেতু ফেরত আছে, ফেরতটা কিন্তু বাদ দিতে হবে, এটা কিন্তু তোমরা মনে রাখবা। তারপরেরটা দেখো, শিমুলের নিকট পণ্য বিক্রয় 27,000 টাকা। তাহলে দেখো শিমুল নাম উল্লেখ আছে, এখানে কিন্তু নগদ নাই, তাহলে এটা বাকি বোঝাবে। বাকি তো হলে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, দেনাদার মানে আদান পদ্ধতিতে প্রাপ্য বলে, তাহলে এটা যাবে তবে প্রাপ্য। যেহেতু শিমুলের কাছে বিক্রি করতেছে, তাহলে শিমুল এটা বাড়তেছে। আর সম্পদ বাড়লে ডেবিট হয়, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রি হচ্ছে আয়, আয় বাড়লে ক্রেডিট হয়, বিক্রি করলে আয় বাড়ে। তাহলে এখানে আমরা তারিখটা লিখবো 17 তারিখ, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। টাকাটা হবে 27,000, যে এখানে হবে 27,000, এখানে হবে 27,000, এই টোটাল আমরা এটা। তারপরে দেখো এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্তটা মূলত যে 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 জায়গা থেকে শুরু হয়, এখানে হয় না, পরিশোধের মধ্যে শর্তটা দেখতে হয়। তারপরে এখানে আবার বিক্রিত পণ্যের ব্যয় আছে, এটার জন্য যাবে হবে বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, মজুত পণ্য হিসাব ক্রেডিট। 27 তারিখ, এই 17 তারিখ দুইবার, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, আর মজুত পণ্য হিসাব ক্রেডিট। এখানে টাকাটা হবে 22,000, যে এখানে বসবে 22,000, এখানে বসবে 22,000। তারপরে দেখো আশা করি সাথে এই 17 তারিখ বুঝছো। এখন দেখো 25 তারিখ, এখানে বলছে দেখো 17 তারিখের বিক্রয় অর্থ পূর্ণ নিষ্পত্তিতে আদায় করা হলো। তাহলে দেখো 17 তারিখে কি বলছেন, 17 তারিখে এত টাকার পণ্য বিক্রি করা হয়েছে 27,000, শর্ত দিচ্ছেন কি 5 দিনের ভিতরে পরিশোধ করা লাগে। তো 25, আমরা যদি 25 থেকে 17 বাদ দিই, তাহলে কিন্তু আমাদের 5 দিন পরে না, বেশি হয়ে যায়। বেশি হয়ে গেলে এই সপ্তাহের মধ্যে পড়বে না, সপ্তাহের মধ্যে না পড়লে 2 বার জাবেদ হবে। মানে সপ্তাহের মধ্যে না পড়লে 2টা এন্ট্রি হবে, আর সপ্তাহের মধ্যে পড়লে 2 বার জাবেদ হবে। সপ্তাহের মধ্যে না পড়লে 1 বার জাবেদ হয়, আর সপ্তাহের মধ্যে পড়লে 2 বার জাবেদ হবে। তাহলে দেখো এখানে জাবেদাটা কি হবে, যেহেতু কার কাছে বিক্রি করা হয়েছে 17 তারিখ, দেখো শিমুলের কাছে। শিমুল হচ্ছে প্রাপ্য হিসাব মানে দেনাদার, শিমুল এখন পরিশোধ করছে, মানে কি শিমুল যদি পরিশোধ করে তাহলে অবশ্যই সম্পদ কমে যেতেছে, শিমুল হচ্ছে প্রাপ্য। আর সম্পদ করলে সম্পদ কমে গেলে সম্পদ ক্রেডিট। আবার যেহেতু শিমুল নগদে কি করতেছে,
নগদে পরিশোধ করতেছে, তাহলে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আমাদের 25 তারিখের জাবেদাটা হবে নগদে যেহেতু পরিশোধ করতেছে, নগদান হিসাব বাড়তেছে, নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আমাদের টাকাটা হবে, দেখো এই 17 তারিখে টাকাটা 27,000 টাকা হবে, আর 22,000 টাকার কোনো কাজ হবে না। এখন আমরা এটি মোটটা করে নিব। আমরা যদি এটি টোটাল যোগ করি তাহলে এখান হবে 1,14,000 ক্লোজ করবা, এখান হবে 1,14,000 ক্লোজ করবা, পরে এখান থেকে একটা টান দিয়ে দিবা। এটাই আমাদের আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।